রহমানির রহিম। আজ 30শে জুন 2026, আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আহ দণ্ডবিধির সপ্তম ক্লাস এবং সর্বশেষ ক্লাস। দেখেন, আমরা এখানে একটা প্রশ্ন আছে আপনার 60 নম্বর পেজের শুরুতে একটা সমস্যামূলক প্রশ্ন। এটা একটু পড়ি, দেখেন। সমবায় সমিতির মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ টাকায় কিউ খরিদ করেন। মানে একটা সমবায় সমিতি, ওই সমবায় সমিতি একটা সম্পত্তি বিক্রি করছে নিলামে। তো নিলামে ওই সম্পত্তিটা কিউ খরিদ করছে কয় টাকা দিয়া? কয় টাকা দিয়ে বলেন? 90 লাখ। অয় ও জেড এর সাথে যোগ সাজসে ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা উল্লেখে জেড এর অনুকূলে একটি জাল দলিল তৈরি করেন। কিউ তো কিনছে কত দিয়া? 90 লাখ টাকা দিয়ে নিলামে, কিন্তু ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স উনি একটা জাল দলিল তৈরি করছে। এই জাল দলিল তৈরি করে ওই জাল দলিলে দেখাইছে যে এটা বিক্রি করছে 40 লাখ টাকায়। কার কাছে? জেড এর কাছে। অলরেডি বিক্রি করছে কার কাছে? কিউ কিউ কিনছে 90 লাখ দিয়ে, কিন্তু ওই সেক্রেটারি এর আগে একটা, ধরেন আগে বা পরে একটা জাল দলিল তৈরি করছে, যে জায়গায় দেখাইছে যে এই জমি জেড এর কাছে বিক্রি করছে কয় লাখ টাকায়? 40 লাখ টাকায়। একটি জাল দলিল করেন মর্মে সাক্ষী প্রমাণিত হয়। এ হলো কথা। তাহলে প্রথমে কিনছে কিউ, সেম জমি আবার 40 লাখ টাকায় বিক্রি করছে কার কাছে? জেড এর কাছে। এবং জেড এর কাছে যেটা বিক্রি করছে সেটা হলো কি দলিল? জাল দলিল। এক্স, ওয়াই এবং জেড দ্য পেনাল কোড 1860 কোন ধারার অধীন দোষী সাব্যস্ত দণ্ডিত করা যেতে পারে? প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিন। এ জায়গা কে কে? এক্স, ওয়াই আর জেড। এখানে দেখেন কিউ কিন্তু কোনো অপরাধ করে নাই, কারণ কিউ তো ওই জমিটা কিনছে। আর ওই জায়গায় জাল দলিলের যে আপনার ওয়াই ও জেড এরা হচ্ছে যোগ সাজসে এটা জাল দলিল তৈরি করছে কে? এক্স। এই তিনজনে জাল দলিল তৈরি করে বিক্রি করছে কত টাকা? 40 লাখ টাকায়। তাহলে এই জায়গায় মেইনলি যাদের বিরুদ্ধে মামলাটা হবে কে কে? এক্স, ওয়াই এবং কে? জেড। তো আমরা একটু আইনগত পর্যালোচনায় চলে আসি। দেখেন, আচ্ছা অনলাইনে যারা আছেন কথা শুনতে পাচ্ছেন তো? একটু ভালোভাবে শুনতে না পারলে আমাকে জানায়েন শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক ভাবে। দেখেন, আলোচ্য অংশে এক্স, ওয়াই, জেড তারা সবাই মিলে ষড়যন্ত্র করে সম্পত্তির মূল্য কম দেখিয়ে জাল দলিল প্রস্তুত করে। এখানে ষড়যন্ত্রের উপাদান উপস্থিত থাকায় তারা সকলে তা পেনাল কোড 1860 120 ক ধারায় সংজ্ঞায়িত অপরাধ করেছে মর্মে প্রতীয়মান হয়। এক্ষেত্রে তারা সবাই 120 খ ধারায় দণ্ডিত হবে। আপনাদের মনে আছে কিনা ওই ভিকারিয়াস লাইবিলিটি প্রথম দিন পড়ছিলাম যে দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো অবৈধ কাজ করার জন্য সম্মত হয় বা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য সম্মত হয়, তাহলে তাকে বলে অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা আছে 120 ক আর শাস্তি আছে 120 খ। তাহলে এই জায়গা তারা সবাই জাল দলিল তৈরি করার জন্য কি করছে? ষড়যন্ত্র করছে, এবং তারা দণ্ডিত হবে 120 খ ধারায়। এছাড়া দেখেন, তারা সবাই 470 ধারায় সংজ্ঞায়িত জাল দলিল তৈরি করেছে এবং 471 ধারা অনুযায়ী উক্ত জাল দলিলকে আসল হিসেবে কি করেছে? ব্যবহার করেছে। এই ক্ষেত্রে তারা সকলেই 471 ধারায় দণ্ডিত হবে। এই জায়গায় বলছে যে জাল দলিল ব্যবহার, গতকালই পড়ছি, গতকাল আমরা কি কি শাস্তি পড়ছি দেখেন। জালিয়াতির শাস্তি 465, 2 বছর। সরকারি রেজিস্ট্রার আদালতের নথিপত্র 466-তে 7 বছর। তারপরে মূল্যমান জামানত 467-তে যাবজ্জীবন 10 বছর। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি 68, 7 বছর। আর জাল দলিল জেনেও ব্যবহার 471-এ 2 বছর। এই যে সেই 71 জাল দলিল জেনেও তারা কি করছে? ব্যবহার করছে। তারা সবাই জমির দাম কম দেখিয়ে জাল দলিল তৈরি করেছে, তাই তারা সবাই 468 এর ধারা অনুযায়ী প্রতারণা করার উদ্দেশ্যে জাল দলিল ব্যবহার করে জালিয়াতি করার দণ্ডে কি হবে? দণ্ডিত হবে। অপরদিকে এক্স উক্ত সমবায় সমিতির সেক্রেটারি হওয়ার পর তার উপর বিশ্বাস করে সমিতির সম্পত্তি দেওয়া হয়েছিল, কিন্তু এরূপ বিশ্বাসভঙ্গ করে উক্ত সম্পত্তি অসাধুভাবে জাল দলিলের মাধ্যমে হস্তান্তর করে সে 406 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গে কি করছে? অপরাধ করছে। মানে তারে তো একটা বিশ্বাসের সম্পর্ক ছিল, কিন্তু সেই বিশ্বাস সে ভঙ্গ করে কি করছে?
জালিয়াতি করছে, তো এক্ষেত্রে তার জন্য তার ঘাড়ে একটা বিশেষ শুধু তার জন্য প্রযোজ্য হবে কোনটা? অপরজনক বিশ্বাসযোগ্য। তাহলে এখানে যদি দেখেন এক্স এর ঘাড়ে কি কি আসতেছে, সুতরাং এক্স 406, 120 খ, 468 আর 400 কত 71, ওয়াই জেড করছে 120 খ, 468 আর 400 কত 71। এখন আপনাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন উদিত হয়েছে, যে সেটা হলো যে স্যার, আসল পরীক্ষার সময় আমি পড়ার পরে আমার যদি এত দ্বারা মাথায় না আসে তাইলে কি হবে? আপনার এত দ্বারা আসার দরকার নাই, আপনার মাথায় যা আসছে তাই দিয়ে সমস্যা ওই জায়গায় সমাধান করে আসতে হবে। কিছু তো আসবে, দণ্ডবিধি পড়ছেন এমন তো না এই জায়গায় এক্স ওয়াই জেড নিষ্পাপ আর না, তাদের বিরুদ্ধে আপনার মাথায় একটা জিনিস তো আসবে, এক ধারায় তো মামলা করবেন, যা আসবে তাই লিখলেই সঠিক, ঠিক আছে? কিন্তু ওই জায়গা কি কি করে আসতে হবে? লিখে আসতে হবে, ওই জায়গা ফাঁকা মাঠ ছাড়া যাবে না। আচ্ছা 19 নম্বর প্রশ্নে চলে আসেন, মানহানি। 19 নম্বর প্রশ্ন দেখেন, মানহানিকে সংজ্ঞায়িত করুন, এর ব্যতিক্রম সহ বর্ণনা করুন। কখনো আসে নাই, বাট যদি এসে যায় পার্থক্যটা তথ্যের সাথে দিয়ে দিল। মানহানি আসলে কারে বলে? মানহানি হলো আপনি একজনকে নিয়ে আজে বাজে কথা বলছেন, লেখছেন আকার ইঙ্গিতে, কোন চিহ্ন আঁকছেন, কোন দেয়াল লিখছেন, কোন ব্যঙ্গচিত্র আঁকছেন, এটাই মানহানি হবে তখন যখন আপনার ওই লেখাটা, ওই কথাটা বা ওই চিত্রটা অন্য কেউ জানছে। আমি আপনাদের পার্সোনালি যদি কাউরে আজে বাজে কথা বলি, আমি জানি আর সে জানে, এটা মানহানি না। কিন্তু যখন আমি এই যে ফেরদৌস সাহেবের আজে বাজে কথা বলছি আপনারা সবাই জানতেন, এটা হবে কি? মানহানি। এখন মানহানির আবার কতগুলো ব্যতিক্রম আছে, যে যদি সমালোচনা করে, যদি সত্য কথা বলে, যদি সরল বিশ্বাসে বলে, তাহলে আবার এগুলা কি হবে না? মানহানি হবে না। তাহলে মানহানির ক্ষেত্রে অবশ্যই থার্ড পার্টিকে কি জানতে হবে, থার্ড পার্টি যদি না জানে এটা মানহানি হবে না। এবং এই মানহানিকে সংজ্ঞায়িত করা হয়েছে 499 ধারায়। আর মানহানির শাস্তি সব জায়গায় 2 বছর। কয় বছর? 2 বছর। দেখেন, মানহানি বা ডিফামেশন দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন, 499 ধারা অনুযায়ী কোন ব্যক্তির খ্যাতি সুনাম, কোন ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা এরূপ খ্যাতি বা সুনাম নষ্ট হবে জেনেও যদি সে ব্যক্তি সম্পর্কে, আন্ডারলাইন করবেন, কোন কথা, চিহ্ন, দৃশ্যমান চিত্রের সাহায্যে নিন্দা প্রকাশ করা হয়, তখন তা মানহানি বলে কি হবে? গণ্য হবে। উল্লেখ্য যে, আন্ডারলাইন করেন, মৃত লোকের নামে কোন কোম্পানি বা সমিতির বিরুদ্ধে নিন্দা করাও মানহানি বলে গণ্য হবে। আজকে আপনি একজন মৃত লোকের নামে আজে বাজে কথা বললেন, তাহলে বলা যায় যে মৃত ব্যক্তির নামে বলছে, তাহলে মানহানির মামলা করবে কে? তার যে বৈধ প্রতিনিধি আছে তারা। আপনি মৃত ব্যক্তির নামে যদি আজে বাজে কথা বলেন, তাহলে তার যে জ্ঞাতি গোষ্ঠী, তার যে বৈধ প্রতিনিধি বেঁচে আছে, তাদের কি ভাই মানহানি হয়েছে না? তাহলে তারা মানহানি। এখন অনেকে আপনারা মানহানির বিষয়টা বুঝেন না। মানহানি হলো আপনি যদি এই দেওয়ানি দণ্ডবিধি অনুসারে মানহানির মামলা করেন, তাহলে আসামির হবে শাস্তি। আর যদি আপনার দেওয়ানি কার্যবিধি অনুসারে মানহানির মামলা করেন, তাহলে আপনি পাবেন ক্ষতিপূরণ। বুঝছেন? এখন আমাদের আহ বিভিন্ন জায়গায় দেখবেন যে মানহানির ওই আগে করতো যে অমুক নিয়ে বাজে কথা বলছে, ছাত্রলীগের যত নেতা কর্মী আছে সব মানহানির মামলা করছে সারা 64 জেলায় সব জায়গা অমুকের নামে। আর এখন দেখবেন যে হলো তারেক রহমান নিয়ে বাজে কথা বলছে, বিএনপির সবাই মানহানির মামলা করছে। কেন মানহানি করলো? সবাই কিন্তু টাকা খরচ করা পার্টি না, করবে এই ফৌজদারি মামলা। ফৌজদারি মামলায় তো কোর্ট ফি দেওয়া লাগে না, কিন্তু দেওয়ানি মামলা করে যদি মানহানি করেন, তাহলে আবার যত টাকা ক্ষতিপূরণ চাবেন সেটার উপর কি দেওয়া লাগবে? এক বলরাম কোর্ট ফি দেওয়া লাগবে। সেই জন্য মানহানি মানেই মানহানি 2 প্রকার। একটা হলো যদি আপনি ফৌজদারি মামলা করেন তাহলে আসামির হবে কি? শাস্তি। আর যদি দেওয়ানি মামলা করেন তাহলে আপনি পাবেন কি? ক্ষতিপূরণ। দেখেন, কোন বিষয়ে জব্দ করে রাখলে বা নিজের হেফাজতে রাখলে তা মানহানিকর বলা যাবে না। যিনি নিন্দা করেছে বা যার বিরুদ্ধে করেছেন তারা দুজন ব্যতীত অন্য আর একজনকে তা জানতে হবে, তখনই তা মানহানি বলে কি হবে? গণ্য হবে। মানহানিকর কোন বিষয় প্রকাশিত হলে এর প্রকাশক প্রণেতা, আন্ডারলাইন করেন, এটা বিবিআই। মানহানিকর কোন বিষয় প্রকাশিত হলে প্রকাশক ও প্রণেতা উভয়ই দায়ী। প্রকাশককে, যিনি প্রকাশ করে, আর প্রণেতা মানে হলো লেখক, এরা দুইজনে কি হবে? দায়ী।
তাহলে প্রথমা প্রকাশনী থেকে ধরেন হুমায়ুন আহমেদ একটা বই লেখছে, এখন হুমায়ুন আহমেদ যদি মানহানিকর বক্তব্য বইতে বইতে থাকে তাহলে দায়ী হবে কে কে? হুমায়ুন আহমেদ প্লাস ওই প্রথমা প্রকাশনীর যেমনি মালিক তিনি দুইজনের বিরুদ্ধেই মানহানির মামলা হবে। তো এখন আমরা একটু মানহানির ব্যতিক্রমে আসি। দেখেন ব্যতিক্রম উদাহরণ দিতে পারবেন? উদাহরণে বলে দিবেন যে অমুক অমুকরে বলছে একটা মোবাইল হারাই গেছে, এখন আর একজন বলতেছে যে ও এত সৎ লোক, অন্য কেউ মোবাইল নিলেও এই নেছে, আমি বিশ্বাস করি না। মানে ওরে আকার ইঙ্গিতে ওরেই বুঝাচ্ছে, এটাই কি মানহানি। একজন লোক আর একজন লোকরে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এটাই কি মানহানি। তো ব্যতিক্রম দেখেন 499 ধারা আন্ডারলাইন করেন 10টি ব্যতিক্রমের উল্লেখ রয়েছে, যেসব ব্যতিক্রম নিচে দেওয়া হলো। দেখেন, জনস্বার্থে বা জনগণের কল্যাণের জন্য কারো প্রতি সত্য দোষারোপ করা হলে তা মানহানি হবে না। সত্য দোষারোপ, আপনি গোপালগঞ্জের হসপিটালের জরুরি বিভাগে গেছেন, যাওয়ার পরে কোনো ডাক্তারকে আপনি পান নাই, এখন আপনি যদি গণমাধ্যমে বলেন যে জরুরি বিভাগে কোনো ডাক্তার ছিল না, তারা অবহেলা করছে, এই কারণে রোগী মারা গেছে, এটা কি হবে না? মানে নেবে না, যদি ঘটনাটা সত্যই হয়ে থাকে। 2 নম্বর দেখেন, জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে, আন্ডারলাইন করেন, সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানে নয়। আপনি বললেন যে জনগণ সম্পর্কে যে কোনো সরকারি কর্মচারীর আচরণ, যদি বলেন যে ওসি সাহেব শুধু শুধু লোকজনকে হয়রানি করার জন্য গ্রেফতার করতেছে, এই জায়গায় ওই জনগণের কোনো দোষ ছিল না, তাহলে এটা কি হবে না? মানহানি হবে না। 3 নাম্বার দেখেন, কোন জনসমস্যা গণসমস্যা সম্পর্কে কোন ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে, ওই যে অমুক এলাকার রাস্তা বহুদিন ধরে অকেজো অবস্থায় আছে, ব্রিজ ঠিক করা হচ্ছে না, আপনি যদি ঠিকাদার সম্পর্কে বা পৌরসভার চেয়ারম্যান সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেন যে ওনার অবহেলার কারণে এই কাজ করা হচ্ছে না এবং দীর্ঘদিন যাবৎ জনগণ দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাহলে এটা কি হবে না? মানহানি হবে না। কোন আদালতের কার্য বিবরণীর রিপোর্ট প্রকাশ করা হলে তা মানহানি নয়। আদালতের কার্য বিবরণের রিপোর্ট, আপনি যদি আদালতে বলেন যে আদালত তো আমাদের আরিফ সাহেবরে 1 বছরের সাজা দিছে, এখন আরিফ সাহেব মানহানির মামলা করছে যে আমার সাজা দিছে, তুমি তুমি বলার কে? সাজা তো আসলেই দিয়েছে, কার্য বিবরণী, তাই এটা কি হবে না? মানহানি হবে না। আচ্ছা, ওই যে রুবেল ব্রাজিলের জার্সি পরে আসছে, ওনারা যদি বলেন যে 2014 সালের সেমিফাইনালে 7-1 জার্মানি হারাইছিল, এটা কি মানহানি হবে? হবে না। কেন হবে না? কারণ এটা সত্য। আচ্ছা দেখেন, আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন কোন ফৌজদারি বা দেওয়ানি মোকদ্দমার দোষ গুণ, হ্যাঁ আসসালামু আলাইকুম, দেখেন আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন কোন ফৌজদারি বা দেওয়ানি মোকদ্দমার দোষ গুণ, সাক্ষী বা সাক্ষ্যের সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। কোন দেওয়ানি মামলা বা ফৌজদারি মামলা সম্পর্কে যে রিপোর্ট যদি আপনি প্রকাশ করেন, সেটা কি হবে না? মানহানি হবে না। 6 নাম্বার দেখেন, কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এ বিষয়ে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। কিভাবে দেখেন, যেমন কোন ব্যক্তি কোন বই প্রকাশ করলে বা প্রকাশ্য স্থানে বক্তৃতা দিলে তখন তা বিচার করার জন্য জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বলে কি করা হবে? গণ্য করা হবে। আপনি ইয়া করতেছেন, মানে যে আমাদের নেতারা যেরকম বলে যে অমুক এলাকার এই কাজ করছে, উনার বিচারের ভার জনগণের উপর অর্পণ করলাম, উনি যদি ঠিকঠাক ভাবে কাজ করতো তাহলে এই রাস্তার অবস্থা কি এরকম থাকতো? এরকম যখন আপনি কারো বিচারের ভার অর্পণ করতেছেন কার উপরে? জনগণের উপরে, তখন এটা কি হবে না? মানহানি হবে না। তারপরে দেখেন, অন্যের উপর আইনসম্মতভাবে ক্ষমতা রয়েছে এমন ব্যক্তি সরল বিশ্বাসে কোনো নিন্দা করলে তা মানহানি হবে না। গোল্ডেন সরল বিশ্বাসে নিন্দা, সরল বিশ্বাসে নিন্দা করলে ভাই আমি তো সরল বিশ্বাসে নিন্দা করে ফেলছি, তোমারে তোমার মান হানি করার কোনো ব্যাপার এ জায়গা ছিল না, তাহলে সেটা কি হবে না? মানহানি হবে না। 8 নাম্বার দেখেন, ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট সৎ বিশ্বাসে অভিমত দেওয়া হলে তা মানহানি হবে না। যেমন দেখেন, পুলিশের কাছে কারো ব্যাপারে অভিযোগ করা, আপনি যখন পুলিশের কাছে কারো ব্যাপারে অভিযোগ মামলা করছেন, সেটা কি হবে না?
মানহানি হবে না। কোনো ব্যক্তি নিজের বা অন্যের স্বার্থ রক্ষা করতে গিয়ে বা জনস্বার্থে সৎ বিশ্বাসে অন্য কোনো দোষারোপ করলে তা মানহানি নাই। ওই যে নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি ওই যে সৎ বিশ্বাসে করছেন, কি হবে না? মানহানি হবে না। আর জনকল্যাণে সৎ বিশ্বাসে কোনো ব্যক্তিকে সতর্ক রেখে রেখে কিছু বলা হলে তা মানহানি হবে না। জনকল্যাণে, জনগণের কল্যাণে বলছেন, একজনকে বলছেন যে ভালো হয়ে যান, আমার জনগণ যদি সুখে শান্তিতে না থাকে তাহলে আপনারাও থাকতে পারবেন না, হুমকি দামকি দিচ্ছেন বা এই ধরনের কোনো কথা বলছেন চেয়ারম্যান সাহেবরে, এটা কি হবে না? মানহানি হবে না। তাহলে আমার যতগুলো মনে থাকে দিয়ে দিবেন যে ইত্যাদি। আর মানহানির শাস্তি আপনি 500-তে যান, 501-এ যান, 502-এ যান, মানহানির শাস্তি যে কোনো বর্ণনা না, বিনাশ্রম 2 বছর। আপনাদের এমসিকিউতে প্রশ্ন আসছে মানহানির শাস্তি বিনাশ্রম 2 বছর। শাস্তি দেখেন ধারা 500 অনুযায়ী মানহানি অপরাধের শান্তি হয়ে গেছে, শাস্তি লেখেন শাস্তি 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। কত বছর? 2 বছর। এখানে একটা বিষয় দেখেন, মৃত ব্যক্তির নামে মানহানি করলে অপরাধ হবে কিনা? হবে, অবশ্যই হবে। হ্যাঁ, মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা জীবিত ব্যক্তির মতোই মানহানি করা অপরাধ হবে। দণ্ডবিধি 1860-এর 499 ধারা ব্যাখ্যা 1-এর মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, মৃত ব্যক্তির নামে মানহানি করলেও তা মানহানি বলে কি হবে? গণ্য হবে। উক্ত নিম্নাবাদ যদি এরূপ হয়, যার জীবদ্দশায় তার জন্য মানহানি করা হতো এবং তার পরিবার এবং অন্যান্য নিকট আত্মীয়দের অনুভূতিতে আঘাত করার জন্য অভিপ্রেত হয়, তাহলে মৃত ব্যক্তিদের নিয়ে করলেও কি হবে? মানহানি হবে। আমরা এখানে বি নাম্বার একটা প্রশ্ন আছে, এই বি নাম্বার প্রশ্নটা পড়ানোর আগে আমি একটু বলে দেই, আমরা একটু পরেই পড়বো। সেটা হলো ক্রিমিনাল ইন্টিমিডেশন। ক্রিমিনাল ইন্টিমিডেশন হলো যে অপরাধজনক ভীতি প্রদর্শন। আপনি কোনো ব্যক্তির ভয় দেখাইছেন, যে কোনো কিছুর ভয়, ক্ষতির ভয়, মৃত্যুর ভয়, আঘাতের ভয়, মানহানির ভয়, এই ভয় দেখাইয়া তারে দিয়ে যদি কোনো কাজ করান বা করা থেকে বিরত রাখেন। একজন ব্যক্তি তো আরেকজন ব্যক্তির শুধু শুধু ভয় দেখায় না, অবশ্যই ভয় দেখানোর পিছনে একটা কি থাকে? কারণ থাকে। তাহলে এই ভয় দেখানোটাকে বলে অপরাধজনক ভীতি প্রদর্শন। সংজ্ঞা আছে 503-এ, শাস্তি আছে 506। এখন 506-এর শাস্তি হলো 2 ধরনের। নর্মাল শাস্তি হলো 2 বছর। আর ভয় দেখানোটা যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হয়, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হয়, 7 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ হয়, বা সতীত্ব নষ্টের দুর্নামের ভয় হয়, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি 7 বছর। কত বছর? 7 বছর। এবং এই 506-এর প্রথম ভাগ জামিন যোগ্য, আমাদের টিকার মধ্যে আছে, আর দ্বিতীয় ভাগ হলো জামিন অযোগ্য। দেখেন এখানে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এ বি কে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা থেকে বিরত রাখার উদ্দেশ্যে তার ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। দেখছেন কিসের ভয়? ঘর পুড়িয়ে দিতে চাইছে কি কারণে? যে তুমি এই দেওয়ানি মামলা পরিচালনা করবা না। এ কর্তৃক কি অপরাধ সংঘটিত হয়েছে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখে উত্তরটি। অপরাধ হয়েছে, হয়েছে অপরাধমূলক কি? ভীতি প্রদর্শন। ঘর পোড়ানোর শাস্তি হলো 436 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। তাহলে এই জায়গা যে ভয় দেখাইছে, ভয়ের শাস্তি 506 দ্বিতীয় ভাগে কত? দ্বিতীয় ভাগে কত? 7 বছর। দেখেন আইনগত পর্যালোচনা, এখানে এ কর্তৃক ধারা 503 অনুযায়ী অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ সংঘটিত হয়েছে। এখানে বি এর ঘর পোড়ানোর হুমকি প্রদানের মাধ্যমে এ বি কে অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে, কারণ দণ্ডবিধি 1860-এর 503 ধারা অনুযায়ী কোন ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধনের জন্য ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করলে বা কাজ করা থেকে বিরত রাখাকে অপরাধজনক ভীতি প্রদর্শন বলে। তাই এই ক্ষেত্রে এ দণ্ডবিধির কত ধারায় সাজা পাবে? 506 ধারায় সাজা পাবে। এবং আপনি যদি সাজা লিখতে না পারেন, লেখার দরকার নাই, জাস্ট বলে দিবেন এত ধারায় সংজ্ঞায়িত অপরাধ করছে, এত ধারায় সাজা পাবে। যদি সাজা এক্সাক্ট মনে না থাকে তাহলে ভুলভাল লেখার দরকার নাই। ওখানে যারা আছে আপনারা পাস করাইতেই চাই, ফেল করাইতে চায় না, কিন্তু আপনি তো ন্যূনতম স্ট্যান্ডার্ড মেইনটেইন করে তো আপনার একটা লেখা লিখে আসতে হবে। আচ্ছা, 20 নম্বর প্রশ্নে আসেন। নিচের ঘটনা সমূহ কামাল কোন অপরাধ করেছে কিনা তা আলোচনা করুন। দেখেন এখানে এ পড়া লাগবে না আপনাদের, এ বাদ, এ আমরা যে প্ররোচনার মধ্যে এই ধারা পড়ি নাই, দরকার নাই। বিটা দেখেন, বি, কামাল একজন শল্য চিকিৎসক, সরল বিশ্বাসে তিনি তার রোগীকে জানান যে রোগী আর বাঁচবে না, এতে মর্মাহত হয়ে রোগী কি মারা যায়। তাহলে এই জায়গায় সরল বিশ্বাসে কি তো যোগাযোগ অপরাধ না, দণ্ডবিধির কত ধারা? 93। তাহলে কত ধারা আলোচনা করতে হবে? 93। কামাল জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু করে,
মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু আগেই পড়ছি 197, কত 197, বা আপনি ইচ্ছা করলে জালিয়াতিও লিখতে পারেন, সমস্যা নাই। জালিয়াতি 465। আচ্ছা দেখেন, তারপর দেখেন, চুরি করার উদ্দেশ্যে কামাল একটি হাঁসের প্রতিবন্ধক দিয়ে গুলি করলো। উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা খবিরের মৃত্যু ঘটলো। কামাল জানতো না যে খবির ঝোপের আড়ালে ছিল। এখন চুরি করার উদ্দেশ্যে গুলি করছে, এখন হাঁস মারা যায় নাই, মারা গেছে জুলহাস, মানে খবির আর কি। হ্যালো, তো এখানে এটা আপনারা ওই যে পড়ে ফেলবেন, বুঝতে পারছেন? এগুলো আমাদের একবার পড়লে পেরে যাবেন। এখন যেটা ঝোপের আড়ালের যেটা, এটা যদি আপনি আপনার ওই যে নীলনয়নের হত্যা খুন নিয়ে, এই জায়গায় হাঁসে চুরি করার জন্য গুলি করছেন, হাঁস তো মারা যায় না। এখন যদি তার অপরাধ একটা কিছু লিখতেই হয়, খুন করছে এটা কোনো অপরাধ হয় নাই, মানে সরি ওই যে মারা গেছে, ও তো আর জানতো না যে ও ঝোপের আড়ালে আছে। ঝোপের আড়ালে যদি জানতো তাইলে অপরাধ হতো। এই জায়গায় খুনও হয় নাই, নিন্দনীয় হত্যাও হয় নাই। এখন যেটা আপনি লিখতে পারেন যে চুরির উদ্যোগ হয়েছে, চুরির উদ্যোগের সাজা 511 ধারায় আমরা পড়বো একটু পরে, যে যে সকল উদ্যোগের সাজা দণ্ডবিধিতে নেই সেই সকল উদ্যোগের সাজা হবে কততে? 511-তে। এবং ওই অপরাধের যে সাজা তার সর্বোচ্চ সাজার কত? অর্ধেক। তাহলে এই জায়গায় হাসছে তো মারা যায় নাই, মারা গেছে ব্যক্তি। তাহলে বড় জোর এই জায়গায় গুলি করে যে অপরাধটা করছে এটা কিসের উদ্যোগ? প্রশ্নের উত্তরে কিন্তু এটা লেখা নাই, বাট আপনি ইচ্ছা করলে লিখতে পারেন। 21-এ চলে আসেন। 21, 21 দরকার নাই, 21 আপনাদের বাদ, এটা টোটালি না পড়লেই সমস্যা নাই। আর সরাসরি চলে আসি আমরা ওই টিকাতে। আসেন টিকা। এই যে অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পাইরেসি, পাইছেন? দণ্ডবিধির 120 ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। যখন আন্ডারলাইন করবেন, দুই বা ততোধিক ব্যক্তি, আন্ডারলাইন করবেন কোনো অবৈধ কাজ করতে, কি কাজ করতে? অবৈধ কাজ করতে, বা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করতে সম্মত হয়। অবৈধ কাজ করতে অথবা কি, একটা কাজের শুরু থেকে অবৈধ, আর একটা হলো বৈধ কাজ অবৈধ উপায় করতে কি সম্মত হয়েছেন, তখন তারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। উপাদান দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বা 2 এর অধিক সদস্য থাকতে হবে। যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার একটা কি থাকতে হবে? সম্মতি থাকতে হবে। সম্মতিটি হতে হবে কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে। অর্থাৎ দুই ভাবে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়। তারপরে 4 নাম্বার পয়েন্টটা দেখেন, সম্মতি অনুযায়ী অপরাধটি সংগঠিত হয়েছে কি হয় নাই সেটা বিবেচ্য বিষয় না। সম্মতি অনুযায়ী অপরাধ সংগঠিত না হলে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দণ্ডিত হবে। এখন আমি আপনাদের প্রিলির সময় বলছিলাম যে যদি শুরুতেই একটা অবৈধ কাজ করার জন্য ষড়যন্ত্র করেন তাহলে শুধু একমত হলেই শাস্তি, কিন্তু যদি বৈধ কাজ করতে যাচ্ছেন অবৈধ উপায়, তাহলে শুধু একমত হইলেই হবে না, কিছু কাজ হালকা পাতলা করা লাগবে। ধরেন আমরা যদি বলি যে এই জায়গা যারা আছি পরিকল্পনা করছি যে বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করব, আমরা শুধু একমত হইছি ওই বাসের টিকিটও কাটা লাগবে না, অপরাধ হয়ে বসে আছে। কিন্তু যদি আমরা এভাবে বলি যে আমরা অমুক কর্মকর্তারে টাকা দিয়ে পাশ করব, পাশ করা কিন্তু অবৈধ না, কিন্তু আমি যে উপায় করতে যাচ্ছি সেটা কি অবৈধ, তাহলে অবশ্যই এই এই উদ্দেশ্যে কিছু কাজ আমাদের করা লাগবে। ঢাকা গেছি, ওই কর্মকর্তার সাথে দেখা করছি, এই টাইপের পুরোপুরি কাজটা করি নাই বা পুরোপুরি করতেও পারি, কিন্তু অ্যাটলিস্ট কিছু করা লাগবে। আমরা অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি দেখেন, দণ্ডবিধির 120 খ ধারা অনুসারে মৃত্যুদণ্ড আন্ডারলাইন করেন, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বা ততোধিক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কোন অপরাধ করার ষড়যন্ত্রের সদস্য হলে অপরাধের প্ররোচনাকারী হিসেবে দণ্ডিত হবে। একটু শুনেন, আপনি যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করেন, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করেন,
বা এমন অপরাধের ষড়যন্ত্র করেছেন যেটা শাস্তি 2 বা তার বেশি সশ্রম কারাদণ্ড, তাহলে 109 থেকে 120-এর মতো সাজা পাবেন। 109 থেকে কত, মানে প্ররোচনারও যে সাজা, ষড়যন্ত্রেরও কি সেই সাজা। এই যে সে অপরাধের প্ররোচনাকারী হিসেবে দণ্ডিত হবে যদি উক্ত অপরাধ সমূহের ষড়যন্ত্র করার জন্য কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকে। অর্থাৎ এক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত হয় একইভাবে ষড়যন্ত্রের শাস্তি নির্ধারিত হবে। আবার বলি, ষড়যন্ত্র করছেন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের, 2 বছর বা তার বেশি সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধের, ওই ষড়যন্ত্রের জন্য যদি আলাদা সাজার বিধান না থাকে তাহলে শাস্তি পাবেন কিভাবে? ওই অপরাধের প্ররোচনাকারী যেভাবে শাস্তি পাতো, তার মানে 109 থেকে কত, 109 থেকে 120। উপরের লিখিত ক্ষেত্রবাদে অন্যান্য ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য বা কোনো ব্যক্তি 6 মাস পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হবে। উপর উল্লেখিত ক্ষেত্র ছাড়া যদি আপনি তাহলে ষড়যন্ত্র করেন 2 বছরের নিচে, 2 বছরের নিচে কোনো অপরাধের ষড়যন্ত্র করেন বা 2 বছর বিনাশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করেন, তাহলে সাজা কত, 6 মাস। বলেন তো, যে আমরা এই জায়গায় ষড়যন্ত্র করলাম যে অমুক রে কালকে যায় গালিগালাজ করো, মানহানির ষড়যন্ত্র করছি, সাজা কত বলেন? 6 মাস। কেন? কারণ মানহানি তো 2 বছর বিনাশ্রম কারাবাস। আর যদি আমরা পরিকল্পনা করি অমুক রে হত্যা করব, তাহলে সাজা হবে কেমনে? 100 হত্যা করবো এখন 109 থেকে 120-এর মতো। হত্যা যদি করি তাহলে এক ধরনের, না করলে কিন্তু প্ররোচনার মতো করে সাজা হবে 109 থেকে 120-এর মতো। তো তাহলে অপরাধমূলক ষড়যন্ত্র করতে হলে, মানে দণ্ডিত হতে হলে অপরাধ কি হওয়া লাগবে? না, অপরাধ হতেও পারে নাও পারে। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা কত? 120 ক, শাস্তি 120 খ। এই খোকন সাহেব বলেন 34-এর সাথে 120 খ এর কি পার্থক্য? সাথে 120 খ এর কি পার্থক্য আছে বলেন? 34 দ্বারা তো অভিন্ন অভিপ্রায়, কোনো কাজ করতে গেলে তার পূর্ব পরিকল্পনা থাকতে হবে। 120 খতে কি থাকে? না, না, অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে থাকে। তাহলে পার্থক্য কি? কারণ মিলন, মিলন রে দেন। স্যার 34 বা ততোধিক, আর ষড়যন্ত্র একজনও তো করা যায় স্যার। না, ষড়যন্ত্র 2 বা ততোধিক, মাত্র পড়লাম। ষড়যন্ত্র 2 বা ততোধিক, মাত্র পড়ছি। নাইম গাজী দেন, নাইম গাজী। তো এইখানে 120 হতে স্যার হচ্ছে এখানে আমরা ষড়যন্ত্র করলে সেটা অপরাধ হয়ে যাচ্ছে, আর 34 হচ্ছে সেটা করতে হবে স্যার। পরিকল্পনা অনুসারে অপরাধ সংগঠিত হতে হবে, কিন্তু ষড়যন্ত্রের ক্ষেত্রে পরিকল্পনা করলেই অপরাধ। আর শুধু 34 ধারায় মামলা করা যায় না, অর্থাৎ 34 স্বতন্ত্র অপরাধ না, কিন্তু অপরাধজনক ষড়যন্ত্র একটা কি স্বতন্ত্র অপরাধ। জি, বুঝতে পারছেন? অর্থাৎ শুধু ষড়যন্ত্রের জন্য কি করা যায়, মামলা করা যায়, কিন্তু শুধু 34 ধারায় মামলা করা যায় যায় না। আসেন আমরা বেআইনি সমাবেশ পড়ি। আনলফুল অ্যাসেম্বলি, আনলফুল অ্যাসেম্বলি এর আগে আমরা এটা পড়ছি, ওই যে 149-এ। এটা আনলফুল অ্যাসেম্বলি হলো 5 বা ততোধিক ব্যক্তি, 141 ধারায় 5টা উদ্দেশ্য আছে। এই 5টা উদ্দেশ্যের কোনো একটা যদি করে তাহলে সেটা হয়ে যাবে আনলফুল অ্যাসেম্বলি। 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো এক জায়গায় একত্রিত হয়ে যদি কোনো বেআইনি কাজ করে সেটারই বলে কি, বেআইনি সমাবেশ। এই যে দেখেন, দণ্ডবিধির 141 ধারায় বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। 5 বা 5-এর অধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ নামে পরিচিত যদি তাদের মধ্যে 141 ধারায় উল্লেখিত কোনো সাধারণ উদ্দেশ্য থাকে। শর্তসমূহ দেখেন, বেআইনি সমাবেশ সংগঠিত হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। সর্বনিম্ন 5 বা 5-এর অধিক সদস্য থাকতে হবে। কয়জন? 5 বা 5-এর অধিক। সমাবেশের উদ্দেশ্যে অবশ্যই দণ্ডবিধির 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য সময়ের মধ্যে যে কোনো একটি হতে হবে। 141 ধারায় কি কি আছে দেখেন। 141 ধারা অনুযায়ী সাধারণ উদ্দেশ্য সমূহ হলো
বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করতে কৃত কাজ। আপনি বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তারা যদি ভয় দেখান 5 বা ততোধিক ব্যক্তি, কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। আইনি বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। 5 বা ততোধিক ব্যক্তি একটা আইনগত কাজ হচ্ছিল, আইনগত কাজে বাধা দিচ্ছেন। ধরেন গ্রেফতার করতে গেছিল, গ্রেফতার করতে দেন নাই। কবর থেকে লাশ উত্তোলন করতে গেছিল, লাশ উত্তোলন করতে দেন নাই। কি হয়ে গেছে? বেআইনি সমাবেশ। ক্ষতি বা অপরাধমূলক অনধিকার প্রবেশ, অন্যান্য অপরাধ সংগঠন। কোন জায়গায় ভাঙচুর করছেন, এগুলো ক্ষতি। আগুন দিচ্ছেন, ক্ষতি। অপরাধমূলক অনধিকার প্রবেশ, কারো বাড়িতে জোর করে ঢুকছেন বা না বলে ঢুকছেন বা অন্য কোনো অপরাধ করলে সেটাই হয়ে যাবে কি? বেআইনি সমাবেশ। সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ। বলপূর্বক দখল মানে জোর করে একজনকে কি করছেন? বেদখল করছেন, জোর করে বেদখল করছেন, মারধর করে ঘর তেতারে তাড়াই দিছেন একদল লোক যাইয়া। কি হয়েছে? বেআইনি সমাবেশ। অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তাকে সেই কাজ করতে বাধ্য করা। মানে একজন ব্যক্তি একটা কাজ করতে সে বাধ্য না, কিন্তু তারে ভয় দেখাইয়ে সে কাজ করতে বাধ্য করছেন। আর যে কাজ করতে সে বাধ্য তা করা হতে তারে কি রাখা? যে কাজ করতে সে বাধ্য ছিল তারে সেই কাজ করতে আপনি দেন নাই। বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করতে কোনো কাজ। আপনি ওই যে ধরেন পাসপোর্ট অফিসে গেছেন, পাসপোর্ট অফিসে গেছেন, ওই জায়গায় আপনার এনআইডি কার্ড টার্ড কোনো কিছু ঠিকঠাক নাই, কিন্তু একদল লোক নিয়ে গেছেন যে আমার এই কাজ পাসপোর্ট এখনই করে দিতে হবে। ভয় দেখাইয়া তারে দিয়ে কাজ করছেন, বা একটা পাসপোর্টের কাজ করতেছিল, ভয় দেখাইয়া সেই কাজ তারে কি রাখছেন? বিরত রাখছেন। জি জি। তো তাহলে এখানে দেখেন লাস্টে পয়েন্টটা, যে 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হয়ে উপরে উল্লেখিত যে কোনো একটি সাধারণ উদ্দেশ্য অনুযায়ী কার্য সম্পাদন করে তবে উক্ত সমাবেশকে বেআইনি সমাবেশ বলে। বেআইনি সমাবেশের শাস্তি আসেন, তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে কততে? 141। শাস্তি আছে 143-এ। দেখেন 143 ধারায় বলা হয়েছে যে বেআইনি সমাবেশের কোন সদস্য যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত? 6 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে বেআইনি সমাবেশের সদস্যরা শাস্তি পাবে কতদিন? 6 মাস। কতদিন? 6 মাস। আচ্ছা দেখেন, এখন 141-এর সাথে 149-এর সম্পর্ক কি? ভাই বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141, আর বেআইনি সমাবেশের সদস্যদের যৌথ দায়, জয়েন্ট লাইবিলিটি, এটা আছে 149। অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্যরা এক জায়গায় উপস্থিত হয়ে যদি কেউ কোনো কার্য করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। এটাই হলো কত? 149। কত বলেন? 149। এই যে দেখেন, বেআইনি সমাবেশের সময় সমাবেশের সদস্যরা, আন্ডারলাইন করেন, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করে যে অপরাধ সংগঠন করে সেই ক্ষেত্রে তাদের দায় কি হবে তা দণ্ডবিধির 149 ধারায় উল্লেখ করা হয়েছে। 149 ধারা অনুসারে যদি বেআইনি সমাবেশের কোনো সদস্য দ্বারা উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, বা উক্ত বেআইনি সমাবেশের কোনো সদস্য যদি জানতো যে উক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে এমন অপরাধ সংগঠিত হতে পারে, এটা আন্ডারলাইন করেন। মানে অনেকে আমরা বলি না যে স্যার অমুকরা তো মারামারি করতেছে, এখন আমরা তো প্রত্যক্ষদর্শী, আর আমার কি দোষ হবে কিনা? প্রত্যক্ষদর্শী দূর থেকে দাঁড়াই দেখতেছেন অপরাধ না, কিন্তু আপনি তাদের সাথে আছেন এবং তাদের সাধারণ উদ্দেশ্য সম্পর্কে আপনি জানেন যে এই জায়গাটা খুন খারাপি হতে পারে, তাহলে কিন্তু আপনিও দায়ী হবেন। কারণ এই যে উক্ত বেআইনি সমাবেশের কোন সদস্য যদি জানতো যে উক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অপরাধ সংগঠিত হতে পারে, দেখছেন? বা দেখেন, উক্ত অপরাধ সংগঠনের সময় প্রত্যেক ব্যক্তি যে উক্ত সমাবেশের সদস্য সেই উক্ত সংগঠিত অপরাধের জন্য দায়ী হবে। সবাই কিভাবে দায়ী হবে? সমানভাবে দায়ী। তাহলে বলেন তো, এই রুবেল দেন, রুবেল, 141-এর যে বেআইনি সমাবেশ আর 149, এই দুইটার অ্যাকচুয়ালি কি সম্পর্ক বা কি পার্থক্য? স্যার 141-এ লোকের মূলত ঘটনাটা ঘটাবে একাধিক ব্যক্তি, এই একাধিক ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আমার 149। তো শাস্তি তো 143-এ আছে। স্যার 143 থাকলেও সবাইকে জয়েন্ট ভাবে একত্রিত করে শাস্তি দেওয়ার জন্য আবার 149। সবাইরে সমানভাবে দায়ী করার জন্য আনতে হবে কত? 149। এবং ওই মহুয়ারে দেন, মহুয়া, 149 আর 34-এর মধ্যে কি কি পার্থক্য আছে মহুয়া?
34-এ প্রি প্ল্যান থাকে, 149-এ প্রি প্ল্যান থাকে না। 34-এ 2 বা ততোধিক, আর 149-এ কত? 5 বা ততোধিক। আচ্ছা দেখেন, এখন দেখেন, যখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হয়, উপরে যা যা পড়লাম হুবহু উত্তর একই। ওই যে 141 ব্যাখ্যা দিবেন, তারপরে বলবেন উপরের এই 5 বা ততোধিক ব্যক্তি যদি একই ধরনের কাজ করে তখন তারা সবাই বেআইনি সমাবেশ হিসেবে গণ্য। 5 বা ততোধিক ব্যক্তি, ওই যে উপরে যা পড়ছে হুবহু তাই। চলে আসেন দাঙ্গা বা রায়টিং। দাঙ্গা ইংরেজি কি? রাইটিং। দাঙ্গা হলো বেআইনি সমাবেশের একটা গুরুতর প্রকৃতি। মানে আপনি যদি বেআইনি সমাবেশের সদস্যরা যদি শক্তি বা উগ্রতা প্রদর্শন করে, তখন সেটা পরিণত হয় দাঙ্গায়। দেখেন, দণ্ডবিধির 146 ধারায় দাঙ্গায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, আন্ডারলাইন করবেন, শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে অনুরূপ সমাবেশের প্রত্যেক সদস্য দাঙ্গা সংগঠনের জন্য দোষী হবে। শক্তি বা উগ্রতা প্রদর্শন করা হলে কি হবে? দাঙ্গা। মারপিট করছেন, ভাঙচুর করছেন, কি হয়ে গেছে? দাঙ্গা। উপাদান দেখেন, তাহলে আমরা কি বলতে পারি যে সকল দাঙ্গাই বেআইনি সমাবেশ? কিন্তু সকল বেআইনি সমাবেশ দাঙ্গা নাও হতে পারে। দেখেন, উপাদান হলো একটা বেআইনি সমাবেশ থাকতে হবে, বেআইনি সমাবেশ কর্তৃক বা উক্ত সমাবেশের কোন সদস্য দ্বারা শক্তি বা কি করা হবে? উগ্রতা প্রদর্শন করা হবে। এমন শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হয়েছে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এখানে একটু লেখেন যে 147 ধারা দিয়ে লেখেন, ধারা 147, ধারা 147 লেখেন। দাঙ্গার শাস্তি হলো 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। দাঙ্গার শাস্তি হলো 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। লিখছেন? ধারা 148টা একটু লেখেন। ধারা 148, ধারা 148, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গার শাস্তি হলো 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। আচ্ছা, এবং না বা আমি একটু দেখে নিই, দাঁড়ান। এবং বাতে তেমন কোনো সমস্যা নাই, এবং বা যা লেখার লেখেন, সমস্যা নাই। এটা প্রিলিতে একেবারেই অ্যাকুরেট হওয়া লাগে। এই জায়গা যদি আপনি ভুল করে এবং দেন, কোনো সমস্যা নাই। জাস্ট মনে রাখেন যে এমনিতে দাঙ্গার শাস্তি কত? 2 বছর। আর দাঙ্গাটা যদি আপনি কিভাবে করেন? মারাত্মক অস্ত্র নিয়ে করেন, তাহলে শাস্তি কত? তাহলে শাস্তি 3 বছর। এটা অথবা আছে, বা আছে, বা জি। তো তাহলে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে বেআইনি সমাবেশ আর দাঙ্গার মধ্যে পার্থক্য, আমি পয়েন্টগুলো লিখে দিছি, দেখেন। ধারাগত, সংজ্ঞাগত, শক্তি বা উগ্রতা। মানে এই জায়গায় শক্তি উগ্রতা থাকে, বেআইনি সমাবেশে থাকে না। অপরাধের প্রকৃতি, দাঙ্গা গুরুতর, বেআইনি সমাবেশ লঘুতর। একটির ক্ষেত্রে অপরটি। আর সকল দাঙ্গার ক্ষেত্রে বেআইনি সমাবেশ থাকে, সকল বেআইনি সমাবেশের ক্ষেত্রে দাঙ্গা নাও থাকতে পারে। শাস্তি, 143-এ বেআইনি সমাবেশের শাস্তি 6 মাস, দাঙ্গার শাস্তি 147-এ 2 বছর। ইংরেজি প্রতিশব্দ, এটার বলে আনলফুল অ্যাসেম্বলি, এটার বলে রায়োটিং। উদাহরণ। পারবেন না ইনশাল্লাহ? পারবেন। আমরা চলে এসেছি মারামারি, অ্যাফ্রেজ। আচ্ছা, 2 বা ততোধিক ব্যক্তি যদি পাবলিক প্লেসে ঝগড়া করে, ঘরের ভিতর করলে হবে না, কোথায় করবে? পাবলিক প্লেসে ঝগড়া করে, এই ঝগড়াটা মুখোমুখি হইতে পারে, হাতাহাতির পর্যায়েও হতে পারে।
দেখেন দণ্ডবিধির 159 ধারা অনুযায়ী যখন দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে বা পাবলিক প্লেসে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করে তখন তারা মারামারি করে বলে কি হবে, গণ্য হবে। উদাহরণ দেখেন, পাগলা তানভীর ও রশিদ সাহেব মসজিদের মধ্যে একটি হাদিসের ব্যাখ্যাকে কেন্দ্র করে হাতাহাতিতে লিপ্ত হয়, তারা এখানে কি করেছে বলে গণ্য হবে, মারামারি করেছে বলে গণ্য হবে। এখন বিচারিক নজির দেখেন, প্রকাশ্য স্থান বলতে ওই সমস্ত স্থানকে বোঝায় যেখানে জনসাধারণের সচরাচর যাতায়াত করতে পারে। এখন একটা বেসরকারি জায়গাও প্রকাশ্য স্থান হতে পারে। দেখেন, যে ভূমির চারদিকে দেওয়াল নাই তা প্রকাশ্য স্থান বলে গণ্য হবে। এছাড়াও মসজিদ, মন্দির, প্রাঙ্গণ প্রকাশ্য স্থান বলে কি হয়ে থাকে, গণ্য হয়ে থাকে। ইভেন সিনেমা হলো একটা কি স্থান, প্রকাশ্য স্থান। সো আমরা যদি এখানে উপাদানে চলে আসি, উপাদান দেখেন, মারামারির ক্ষেত্রে দুই বা ততোধিক সদস্য থাকতে হবে। দুই বা ততোধিক সদস্য ঝগড়া করে গণশান্তি কি করবে, ভঙ্গ করবে। আর গণশান্তি ভঙ্গ অবশ্যই প্রকাশ্য স্থানে বা কোথায় হবে, পাবলিক প্লেসে। আমরা চলে আসি মারামারির শাস্তি। দেখেন, দণ্ডবিধির 160 ধারা অনুযায়ী মারামারির শাস্তি হলো যে কোনো বর্ণনার 1 মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড, যা 100 টাকা পর্যন্ত হতে পারে, এবং বা উভয়। তার মানে এখানে শাস্তি মাত্র 1 মাস, বাট এটা কিন্তু যে কোনো বর্ণনা। দেখছেন, তাহলে যে কোনো বর্ণনার বা অর্থদণ্ড কত টাকা, 100 টাকা বা উভয়। তাহলে আপনারা যদি লিখতে দেয় যে বেআইনি সমাবেশের সাথে মারামারির পার্থক্য করো, পারবেন না? ধারাগত, সংজ্ঞাগত, উদাহরণগত, সংখ্যাগত, অপরাধের প্রকৃতি, ইংরেজি প্রতিশব্দ, শাস্তিগত, হয় না, পেলেসগত, যে বলছে স্থানগত নাকি। আচ্ছা, আমাদের নামাজের বিরতি, নামাজ পড়ে এসে বাকিটা শেষ করবো ইনশাল্লাহ। নামাজ পড়ে আসি। অপহরণ, কিডন্যাপিং এবং অপবাহন। আপনারা জানালাগুলো খুলে দেন, বাইরে ঠান্ডা আছে বেশ। এই দরজাটা খুলে দেন, সন্ধ্যার পরে চালাও। অপহরণ, কিডন্যাপিং, জোরপূর্বক অপহরণ বা অপবাহন, অ্যাবডাকশন। একটু পড়ি, দেখেন। দণ্ডবিধি 1860-এর 359 ধারা থেকে 374 ধারা পর্যন্ত অপহরণ বা জোরপূর্বক অপহরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেখানে যেখানে লেখেন, বানানটা ভুল আছে, যেখানে 359 ধারায় অপহরণের প্রকারভেদ এবং 362 ধারায় জোরপূর্বক অপহরণের সংজ্ঞা আলোচনা করা হয়েছে। তো প্রথমে দেখেন, কিডন্যাপিং বা অপহরণ। দণ্ডবিধির 359 ধারা অনুসারে অপহরণ 2 প্রকার। প্রথমটা দেখেন, 1, বাংলাদেশ থেকে অপহরণ। কত ধারা, 360। বাংলাদেশ থেকে অপহরণ কত ধারা, 360 ধারা। আর আইনানুগ অভিভাবক থেকে অপহরণ 361। একটু শুনে রাখেন, এই বাংলাদেশ থেকে অপহরণ মানে আপনি কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে তার সম্মতি ছাড়া তাকে বাংলাদেশের বাইরে নিয়ে গেছেন, এটা হলো বাংলাদেশ থেকে অপহরণ। আর অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি অভিভাবকের সম্মতি ছাড়া তাকে বাংলাদেশের বাইরে নিয়ে গেছেন, এটা হলো বাংলাদেশ থেকে অপহরণ। তাহলে বাংলাদেশ থেকে অপহরণ প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে হইতে পারে, অপ্রাপ্তবয়স্কর ক্ষেত্রেও হতে পারে। এখন এই জায়গায় প্রাপ্তবয়স্ক বলতে 18 বলে নাই, মেয়ে হলে 16 বছরের বেশি আর ছেলে হলে 14 বছরের বেশি। বুঝতে পারছেন? এই জায়গায় কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্কের একটা বিষয় আছে। প্রাপ্তবয়স্ক ছেলে বলতে বোঝানো হবে যার বয়স 14 বছরের বেশি, আর প্রাপ্তবয়স্ক মেয়ে বলতে 16 বছরের বেশি। তাহলে বাংলাদেশ থেকে কিডন্যাপিং প্রাপ্তবয়স্কর ক্ষেত্রেও হইতে পারে, আবার কি অপ্রাপ্তবয়স্কর ক্ষেত্রেও হতে পারে। আরেকটা বিষয় আমি বলে রাখি, এই যে কিডন্যাপিং বা অপহরণ, এই অপহরণের উদ্দেশ্য, পরবর্তী উদ্দেশ্য ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এখানে দেখতে হবে যে আপনি সম্মতি নিছেন কি নেন নাই। ধরেন একজন 13 বছরের ছেলেকে, তাকে এই 2026 সালে বিশ্বকাপ ফুটবল দেখাইতে তার অভিভাবকের সম্মতি ছাড়া ইউএসএ নিয়ে গেছে। যে নিয়ে গেছে তার কিন্তু খারাপ কোন উদ্দেশ্য নাই, কিন্তু অভিভাবকের সম্মতি নেই, এটা অপহরণ হবে কিনা বলেন তো? অপহরণ হবে, যদিও তার উদ্দেশ্য কি ভালো, কিন্তু সম্মতি তো নেন নাই। বুঝতে পারছেন? এবার দেখেন, তাহলে আমরা 360 ধারাটা একটু পড়ি, যে বাংলাদেশ থেকে অপহরণ।
বাংলাদেশ থেকে অপহরণ বলে গণ্য হবে যে ব্যক্তির সম্মতি দেওয়ার যোগ্য, তার সম্মতি ব্যতীত তাকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে গেলে। মানে যার সম্মতি দেওয়ার ক্ষমতা আছে তার সম্মতি ছাড়া কোথায় নিয়ে গেছেন? বাংলাদেশের বাইরে। যে ব্যক্তির সম্মতি দেওয়ার অযোগ্য, যেমন নাবালক, অপ্রকৃতস্থ, তার পক্ষে আইনগত ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সম্মতি ব্যতীত যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয়। তাহলে যে সম্মতি দেওয়ার যোগ্য তার সম্মতি নেন নাই, আর যে সম্মতি দেওয়ার অযোগ্য তার কার সম্মতি নেন নাই? অভিভাবকের সম্মতি নেন নাই। এমনকি কোন নাবালক বা অপ্রকৃতস্থ ব্যক্তির সম্মতি নিয়ে, আন্ডারলাইন করেন, নাবালক বা অপ্রকৃতস্থ ব্যক্তির সম্মতি নিয়ে ও তার অভিভাবক ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যায় তাহলে তাকে বাংলাদেশ থেকে অপহরণ করেছে বলে গণ্য হবে। তাহলে আমি মনে রাখবো, বাংলাদেশ থেকে অপহরণ প্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও হতে পারে, আবার কি অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও হতে পারে। এবার আমরা চলে আসি 360 ধারা। দেখেন 360 ধারা হলো আইনগত অভিভাবকের কাছ থেকে অপহরণ। এখন আগেরটা হলো বাংলাদেশের বাইরে নিয়ে গেছিলেন, আর এটা হলো বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের এক স্থান থেকে আর এক স্থানে। 360 ধারায় বাংলাদেশ থেকে অপহরণ প্রযোজ্য হয় কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে। এখানে প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলতে 361 ধারা অনুযায়ী 14 বছরের বেশি বয়স্ক কোনো ছেলে বা, আচ্ছা এটা ওই যে আগেরটাই, আইনানুগ অভিভাবকেরটা পরে আসতেছি, এই জায়গা জাস্ট ব্যাখ্যাটা দিছে যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলতে 360 ধারায় যে বাংলাদেশ থেকে যে কিডন্যাপ, প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলতে 14 বছরের বেশি, আর অপ্রাপ্তবয়স্ক ছেলে বলতে কত, মানে মেয়ে বলতে কত, 16 বছরের, সরি, প্রাপ্তবয়স্ক ছেলে বলতে 14 বছরের বেশি আর প্রাপ্তবয়স্ক মেয়ে বলতে 16 বছরের বেশি। জি, তারপরে দেখেন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি বা অপ্রকৃতস্থ ব্যক্তির ক্ষেত্রে 360 ধারায় বাংলাদেশ থেকে অপহরণ প্রযোজ্য হয়। তাহলে বাংলাদেশ থেকে যে অপহরণ, আপনি যে একজনকে বিদেশে নিয়ে গেলেন, এটা কি প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে? প্রাপ্তবয়স্ক হইতে পারে, অপ্রাপ্তবয়স্ক হইতে পারে। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে তার সম্মতি নেন নাই, আর অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে অভিভাবকের সম্মতি নেন নাই। বোঝা গেছে না? এবার আসেন আইনানুগ অভিভাবক থেকে মনুষ্যহরণ, 361 ধারা। জি, আইনানুগ অভিভাবক এর থেকে মনুষ্যহরণ। আচ্ছা বলেন তো, আইনানুগ অভিভাবক কার লাগে? নাবালক। তাহলে নাবালক ছেলের ক্ষেত্রে কত? 14 কম, আর মেয়ের ক্ষেত্রে কত? 16 কম। আর পাগল উন্মাদ 100 বছর হইলেও সে না, মানে অপ্রকৃতস্থ, তার সম্মতি দেওয়ার যোগ্যতা নাই। তাহলে দণ্ডবিধির 361 ধারা অনুযায়ী অভিভাবকের নিকট থেকে 14 বছরের কম বয়সের নাবালক এবং 16 বছরের কম বয়সের নাবালিকাকে কোন অপ্রকৃতস্থ ব্যক্তিকে আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতীত প্রলুব্ধ করে নিয়ে যাওয়া আইনানুগ অভিভাবক থেকে মনুষ্যহরণ বলে কি হবে? আইনানুগ অভিভাবক থেকে মনুষ্যহরণ বলে গণ্য হবে। বুঝতে পারছেন? তো এখন আমরা চলে আসি অ্যাবডাকশন। তাহলে আমরা কিডন্যাপিং এর সংজ্ঞা দিছে 359, সংজ্ঞা দেয় না, অ্যাকচুয়ালি বলছে কিডন্যাপিং দুই প্রকার, বাংলাদেশ থেকে কিডন্যাপ 360 এবং আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপ 361। এবার আমরা চলে আসি অ্যাবডাকশন, জোরপূর্বক অপহরণ বা মনুষ্যহরণ বা অপবাহন, অ্যাবডাকশন। আচ্ছা এখানে একটা কথা আপনাদের একটু মনে করাই দিই, আমাদের দণ্ডবিধির পরীক্ষা কবে বলেন? শনিবারে। কয় মার্কের? 100 মার্কের। দণ্ডবিধি পড়তে পড়তে গাজী হয়ে যাবেন, শহীদ হওয়ার দরকার নাই, মানে বেঁচে থাকবেন। শনিবারে পরীক্ষা দিবেন, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। চিন্তা করবেন আমি যেভাবে, আমরা প্রতিদিন যেভাবে পড়তেছি, যেভাবে আগাচ্ছি, প্রতিদিন নিয়ে চিন্তা করবেন। পরীক্ষায় কি হবে সেটা চিন্তা পরে করেন, ঠিক আছে? ফৌজদারি, এই যে ধরেন আমাদের ফৌজদারি শেষ হয়েছে, তাহলে আমার দণ্ডবিধিও শেষ আজকে হবে একটু পরেই। তাহলে আপনার বর্তমানে আপনি কোন দুইটা সাবজেক্ট সারাদিন পড়বেন? দণ্ডবিধি আর ফৌজদারি। বুঝতে পারছেন? দিন যত যাবে তত আপনার পড়ার চাপ কি বাড়বে। তাহলে অন্যান্য দিয়ে আপনার আপাতত চিন্তার দরকার নাই, যেভাবে আগাচ্ছি এইভাবে আগান। আর লিখতে বলছি অ্যাটলিস্ট 1.5 ঘন্টা সবার লেখা লাগবে, লাগবে আর লাগবে। 1.5 ঘন্টা লিখতেই হবে, একটানা লিখতে পারলে ভালো, না হলে সর্বোচ্চ 2 বার বিরতি নেবেন, এর বেশি নেওয়া যাবে না। দেখেন তাহলে অ্যাবডাকশনের ক্ষেত্রে সম্মতির কোনো, মানে সম্মতি মানে বয়সের কোনো ব্যাপার স্যাপার নাই। অ্যাবডাকশনের ক্ষেত্রে আপনি একজনকে প্রাপ্তবয়স্ক হইলে তার সম্মতি ছাড়া নিছেন, অপ্রাপ্তবয়স্ক হইলে অভিভাবকের সম্মতি ছাড়া নিছেন, নিয়ে পরবর্তী উদ্দেশ্য সর্বদাই খারাপ। হয় তারে আপনি খুন করার জন্য নিয়েছেন, মুক্তিপণ আদায়ের জন্য নিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য নিয়েছেন। তাহলে অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদাই কি খারাপ। কিডন্যাপিং এর ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য ভালোও হতে পারে। কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়সের একটা বিষয় আছে, কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে আছে নাই। এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি
অন্য কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য, আন্ডারলাইন করেন, জোরপূর্বক বাধ্য করে। কিভাবে বাধ্য করে? জোরপূর্বক বাধ্য করে বা প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে, এটা আন্ডারলাইন করেন। অ্যাবডাকশনের উপাদান হলো দুইটা, হয় জোরপূর্বক বাধ্য করছে, নাহলে প্রতারণামূলক উপায়ে কি করছে? প্রলুব্ধ করছে। সেই ব্যক্তি জোরপূর্বক অপহরণ করে বলে গণ্য হবে। এক্ষেত্রে বয়স বিবেচ্য বিষয় নয়, আন্ডারলাইন করেন। অ্যাবডাকশনের ক্ষেত্রে বয়স কি বিবেচ্য বিষয়? না। এবং জোরপূর্বক অপহরণ যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। কিডন্যাপিং এর উদ্দেশ্য পরবর্তীতে ভালো হতে পারে, কিন্তু অ্যাবডাকশনের উদ্দেশ্য সর্বদাই কি বলেন? খারাপ। তাহলে এই দুইটার মধ্যে যদি পার্থক্য আসে, আমরা কিসে কিসে পার্থক্য করব দেখেন। এই জায়গায় আমি কয়েকটা পয়েন্ট লিখে দিছি। সংজ্ঞাগত, ধারাগত, প্রকারভেদ। কিডন্যাপিং এর প্রকারভেদ আছে, অ্যাবডাকশনের প্রকারভেদ নাই। অপরাধের প্রকৃতি, গুরুতর প্রকৃতির অপরাধ হলো অ্যাবডাকশন, কিডন্যাপিং লঘুতর। উপায়, ওই আপনার কিডন্যাপিং এর উপায় ভালোও হতে পারে, অ্যাবডাকশনের উপায় হবে প্রতারণা অথবা আপনার জোর করে। বয়স, কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়স এত হতো, অ্যাবডাকশনের ক্ষেত্রে কোনো বয়স নাই। আচ্ছা, সম্মতি দরকার নাই, সম্মতি কেটে দেন। ইংরেজি শব্দ, এটারে বলে কিডন্যাপিং, এটারে বলে কি? অ্যাবডাকশন। শাস্তি, এটার শাস্তি, এটার শাস্তি। উদাহরণ 9টা কিন্তু ইজিলি হয়ে যায়। অ্যাবডাকশনের সংজ্ঞা 362। এখন আমরা আসি অপহরণ এবং অপহরণের শাস্তি। দণ্ডবিধির 363 ধারা অনুসারে মনুষ্যহরণের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, আন্ডারলাইন করেন, যা 7 বছর পর্যন্ত হতে পারে। কতদিন? তাহলে মনুষ্যহরণের শাস্তি কত? 7 বছর। দণ্ডবিধির 364 ধারা অনুসারে খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাস, যা 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ডের জন্য দণ্ডিত হবে। তাহলে যদি কেউ খুন করার জন্য কাউরে অপহরণ বা জোরপূর্বক অপহরণ করে, তাহলে শাস্তি কত? যাবজ্জীবন বা 10 বছর সশ্রম। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 364 ক। দেখেন 364 ক হলো যে 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে, 10 বছর, যার বয়স 10 বছরের কম, এরকম কোন ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে যদি অপহরণ বা জোরপূর্বক অপহরণ করেন, তাহলে শাস্তি কত? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যা 14 বছর পর্যন্ত হতে পারে, 7 বছরের নিচে হবে না। বলেন তো লুৎফর সাহেব, বলেন তো 364 আর 364 ক এর মধ্যে পার্থক্য কি? খুন করার উদ্দেশ্যে তো 64 কতেও আছে। এইটা বয়স, বয়স 64 কতে যারে অপহরণ করা আছে তার বয়স 10 বছরের কম, আর 64 দ্বারা যে কোনো বয়সের হতে পারে। বুঝতে পারছেন? তারপরে দেখেন 366 ধারা মতে কোন নারীকে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বা যৌন সহবাস বা অবৈধ সম্পর্ক করতে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা কত? 10 বছর। তাহলে আপনার শাস্তি এত মনে না থাকলেও অ্যাটলিস্ট 363 আর 64 ক এই দুইটা মনে রাখেন। 63তে হলো শাস্তি শুধু কিডন্যাপের শাস্তি কত? 7 বছর। আর 64 কতে 10 বছরের নিচের কাউরে যদি কিডন্যাপ করেন, তাহলে শাস্তি কত? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর, 7 বছরের নিচে হবে না। আচ্ছা, আমরা চলে আসি ধর্ষণ বা রেপ। এখানে দেখেন দেখেন ধর্ষণের সংজ্ঞা দণ্ডবিধি 375 ধারায় এবং 376 ধারায় ধর্ষণের শাস্তি আলোচনা করা হয়েছে। যদিও বর্তমানে ধর্ষণের মামলা আর নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে হয়, দণ্ডবিধির অধীনে এখন আর হয় না। কিন্তু আমাদের তো দণ্ডবিধি হচ্ছে আমাদের পড়তে হবে, জানতে হবে। নারী শিশুতে যা থাকবে বা না থাক, এটা আমাদের না জানলেও চলবে, কিন্তু অবশ্যই যেটা জানতে হবে কি? ধর্ষণের। আচ্ছা, আজকে একটা খাতা দেখতেছিলাম অনলাইনের, উনি আপনাদের একটা ওই যে সর্বশেষ পরীক্ষা একটা প্রশ্ন দিচ্ছে যে পবলুরে একদল লোক বেদখল করছে বেআইনি ভাবে, পবলুর প্রতিকার কি? এখন ওই খাতাটায় উনি উত্তর লিখছেন সুনির্দিষ্ট প্রতিকার 9 ধারা মামলা করব। আচ্ছা, ওনার উত্তর
ভুল সেটা না, কিন্তু ওই সাবজেক্ট, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে সাবজেক্টের প্রশ্ন সেই সাবজেক্ট অনুসারে আপনার সমাধান দিতে হবে। প্রশ্নটা কিসের? ফৌজদারি কার্যবিধি, তাহলে সমাধান আলোচনা করবেন কিসের? ফৌজদারি কার্যবিধি। আপনি যখন 7টা প্রশ্ন উত্তর করবেন, ওই জায়গায় কিন্তু ভাগ আছে, ক ভাগ, খ বিভাগ, ক বিভাগ। যে জায়গা ফৌজদারি কার্যবিধি চাইছে ওই জায়গায় দেওয়ানির সলিউশন আপনি আনবেন না। দেওয়ানির সলিউশন আনতে পারেন, আগে লিখতে হবে কি? ফৌজদারি। বুঝতে পারছেন? যে জায়গা দেওয়ানির প্রতিকার চাইছে সেই জায়গা ফৌজদারি আনা যাবে না। আর যদি আনতেই চান, আগে লিখতে হবে কোনটা? আগে ফৌজদারি দেওয়ানি লিখে তারপরে ফৌজদারি। বুঝাইতে পারলাম? আপনারে জিজ্ঞেস করছে যে আপনি একজনকে চেক দিছিলেন, চেক, তাহলে চেক রিলেটেড মামলাটা যদি আসে, এখন আপনি জায়গা চেক ডিজনাল লিখলে হবে না। চেক ডিজনাল মামলা কি ফৌজদারি দণ্ডবিধিতে করা যায়? করা যায়? করা যায়। তাহলে আমার সলিউশন আলোচনা করতে হবে কি দিয়ে? দণ্ডবিধিতে যা আছে তাই দিয়ে, বা দেওয়ানিতে যা আছে তাই দিয়ে। খেয়াল করেন, এটা খুব ইয়া করেন, মানে আপনারা অনেকে ভুল করে ফেলেন যে প্রশ্ন আসছে ফৌজদারিতে, লিখে দিচ্ছেন দেওয়ানি, বা দেওয়ানির উত্তর চাইছে লিখে দিচ্ছেন ফৌজদারি। দেখেন, ধর্ষণের সংজ্ঞা দণ্ডবিধি 375 ধারায় এবং 376 ধারায় শাস্তি আলোচনা করছে। ধর্ষণ হলো কোনো পুরুষ কর্তৃক কোনো নারীর সাথে তার সম্মতি ছাড়া বা তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সহবাস করা বা অসত্য উপস্থাপন, বল প্রয়োগ, ভয়, প্রতারণার দ্বারা নারীকে বলাৎকার করার কার্য হলো ধর্ষণ। দণ্ডবিধির 375 ধারায় ধর্ষণের 5টি উপাদান উল্লেখ করা হয়েছে। কোনো পুরুষ ধর্ষণ করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত প্রেক্ষাপটে কোনো নারীর সাথে যৌন সহবাস করে। প্রথমটা দেখেন, তার ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছার বিরুদ্ধে। দ্বিতীয়টা হলো তার সম্মতি ব্যতীত। আপাত দৃষ্টিতে আপনার কাছে দুইটা একই মনে হচ্ছে, ইচ্ছার বিরুদ্ধেও এক, সম্মতি ব্যতীতও এক, বাট বাস্তবে এক না। ইচ্ছার বিরুদ্ধে হলো তার সেন্স ছিল, সে সজ্ঞানে ছিল, এই সময় তার ইচ্ছার বিরুদ্ধে যদি যৌন সহবাস করে সেটা ধর্ষণ। আর সম্মতি ব্যতীত হলো, ধরেন তারে অচেতন করে ফেলছে মাদক দ্রব্য খাইয়ে, বা ঘুমের ওষুধ খাইয়ে, বা ডাক্তার সাহেব কোনো ফন্দি ফিকির করে, তাহলে সেই ক্ষেত্রে সেটা হলো সম্মতি ব্যতীত। দুইটা কিন্তু এক জিনিস না। আবারও বলি, 3 নাম্বার দেখেন, তার সম্মতিতে যখন উক্ত সম্মতি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখে আদায় করে। সম্মতি আদায় করছে কেমনে? মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া। 4 নাম্বার, তার সম্মতিতে যখন মহিলা মনে করে পুরুষ লোকটি তার স্বামী, যদিও পুরুষ লোকটি জানে যে সে উক্ত মহিলার স্বামী না। মহিলা মনে করতেছে যে এই হলো আমার স্বামী, কিন্তু পুরুষ জানে যে আমি ওর স্বামী না, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে? ধর্ষণ হবে। তার সম্মতি সহ বা ছাড়া, যে ক্ষেত্রে তার বয়স 14 বছরের কম। যে ক্ষেত্রে নারীর বয়স 14 বছরের কম, এক্ষেত্রে নারীর সম্মতির কোনো মূল্য নাই। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এটা 14 বছর নাই, এটা হয়েছে কত? 16 বছর। এই যে ব্যাখ্যা দেখেন, যদিও দণ্ডবিধি 375 ধারায় ধর্ষণের ক্ষেত্রে সম্মতির বয়স 14 বছর উল্লেখ করা হয়েছে, কিন্তু সম্মতির বয়স নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 1 ধারা অনুসারে সংশোধন করে কত করা হয়েছে? 16। এখন এই 16 বছর আপনার মনে না থাকলেও সমস্যা নাই, কারণ আমার তো নারী ও শিশু নির্যাতন দমন আইনের পরীক্ষা না। কি পাতা আসে নাই? আচ্ছা দেখেন, আর না আসলে আমি দিব, সমস্যা নাই। পাতা আছে অথবা ছিঁড়ে গেছে নাকি? দেখেন, এই দেখেন, ওটা হয়তো বা পিন মারতে গিয়ে খুলে গেছে। দেখেন, আমি দিব, সমস্যা নাই। নিজ স্ত্রীকে ধর্ষণের দায়ে একজন ব্যক্তি অভিযুক্ত হতে পারে কিনা, এটা শুনে রাখেন। স্ত্রীর বয়স যদি 13 বছরের কম হয় তাহলে এটা ম্যারিটাল রেপ, কিন্তু স্বামীরে শাস্তি দিতে হলে স্ত্রীর বয়স হইতে হবে 12 বছরের কম। কন্ট্রোভার্সি বা তর্কে যাব না, মনে রাখবেন স্ত্রীর বয়স কত হইলে ধর্ষণ? 13। আর স্বামীরে শাস্তি দিতে হইলে 12 বছর। ওই জায়গায় যদি স্ত্রীর সম্মতি থাকে তবুও কি হবে? ধর্ষণ। দেখেন, দণ্ডবিধি 375 ধারা অনুসারে যে কোনো পুরুষ তার নিজের স্ত্রীর সাথে ধর্ষণের জন্য অভিযুক্ত হতে পারে, তবে সেক্ষেত্রে স্ত্রীর বয়স 13 বছরের কম হতে হবে। 375 ধারায় বলা হয়েছে কোনো পুরুষ কর্তৃক নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ বলে গণ্য হবে যদি স্ত্রীর বয়স 13 বছরের নিচে হয়। অর্থাৎ সম্মতি সহ বা ব্যতীত নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ হতে পারে যদি স্ত্রীর বয়স 13 বছরের কি হয়? কম হয়। 376 ধারা অনুসারে
বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্বামীকে শাস্তি দিতে হলে স্ত্রীর বয়স 12 বছর নিচে হতে হবে। যদি শাস্তি দিতে হয় তাহলে স্ত্রীর বয়স কত হতে হবে? 12 বছর নিচে। তাহলে 13 বছরের নিচে এবং 12 বছরের বেশি বয়সের কোন নারীর সাথে স্বামী যৌন সহবাস করলে সেটা 375 ধারায় বৈবাহিক ধর্ষণ হবে, কিন্তু সেই ক্ষেত্রে স্বামীর শাস্তি কি হবে সেটা 376 ধারায় সুস্পষ্টভাবে কি হয় নাই, বলা হয় নাই। অর্থাৎ 376 ধারা অনুসারে কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস করলে এবং স্ত্রীর বয়স 12 বছরের নিচে হলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস, যার বয়স কত 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড ও উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স কত হইতে হবে? 13 বছর। বাট স্বামীর শাস্তি দিতে চাইলে 12 বছরের কম। স্বামীর শাস্তি কত হবে? 2 বছর। আমরা চলে এসে ধর্ষণের শাস্তি। দেখেন 376 ধারা অনুসারে ধর্ষণের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড, যা 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি অর্থদণ্ড। যে ক্ষেত্রে ধর্ষিতা নারী নিজের স্ত্রী এবং স্ত্রীর বয়স 12 বছরের কম, সেক্ষেত্রে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। বুঝতে পারছেন? আমরা চলে আসি অস্বাভাবিক অপরাধ, আনন্যাচারাল অফেন্স। আনন্যাচারাল অফেন্স হলো যে প্রকৃতির যে নিয়ম সেই নিয়ম ব্যতীত যদি কেউ বিকৃত যৌনাচার করে, সেটাই হলো আনন্যাচারাল অফেন্স। আনন্যাচারাল অফেন্সের শাস্তি ওই ধর্ষণেরও যা, আনন্যাচারাল অফেন্সের 377-এও তাই। সো এটা পড়ে নিয়েন। চলে আসি অপরাধজনক ভীতি প্রদর্শন, ক্রিমিনাল ইন্টিমিডেশন। পড়ছি না অলরেডি? কাউরে কোনো কিছুর কি দেখানো, ভয় দেখানো। দেখেন দণ্ডবিধি 1860-এর 503 ধারায় অপরাধজনক ভীতি প্রদর্শনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 503 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে যদি সে অন্য ব্যক্তিকে নিম্নলিখিত কারণে হুমকি দেয় বা ভয় প্রদর্শন করে। কি কি দেখেন? তার কোনো সম্পত্তি বা সুনামের কি করবে, ক্ষতি করবে। যার নিকট উক্ত ব্যক্তির স্বার্থ নিহিত আছে তার দেহ বা সুনামের ক্ষতি সাধন করার কি দেখাবে, ভয় দেখাবে। এবং উক্ত হুমকি বাস্তবায়ন করতে যে লোককে ভয় দেখানো হয়েছে তাকে যে কাজ করতে সে বাধ্য নয় সেই কাজ করতে তাকে কি করা, বাধ্য করা, এবং যে কাজ করতে সে বাধ্য তাকে সেই কাজ করা থেকে কি রাখা, বিরত রাখা। এবার আমরা চলে এসেছি শাস্তি। তাহলে সংজ্ঞা দিল কততে? 503। শাস্তি হলো 506। দণ্ডবিধি 1860-এর 506 ধারা অনুসারে যে ব্যক্তি অপরাধজনক ভীতি প্রদর্শন সংগঠন করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনা কারাবাস, আন্ডারলাইন করবেন, যা 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। পাইছেন? তবে উক্ত অপরাধজনক ভীতি প্রদর্শন যদি মৃত্যু, গুরুতর আঘাত বা নারীর সতীত্ব নষ্টের ভয় দেখানো বা 7 বা ততোধিক বছর কারাদণ্ডযোগ্য হয়, তাহলে তার শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা কত 7 বছর, অর্থদণ্ড বা উভয়। তাহলে প্রথম ভাগে শাস্তি কত বছর? 2 বছর। আর দ্বিতীয় ভাগে শাস্তি 7 বছর। জামিন অযোগ্য কিন্তু দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ কিন্তু জামিন যোগ্য। আমাদের সর্বশেষ যেটা দেখেন ধারা 511 আমি অলরেডি আলোচনা করছি যে 511 তো বলছে যে কোনো অপরাধের উদ্যোগ, যদি কোনো অপরাধের উদ্যোগের শাস্তি আমাদের দণ্ডবিধিতে থাকে তাহলে 511 লাগবে না, কিন্তু যে সকল অপরাধের উদ্যোগের শাস্তি দণ্ডবিধিতে নাই সেই সকল অপরাধের উদ্যোগের শাস্তি পাবে 511-তে। ধরেন খুনের উদ্যোগের শাস্তি 307 ধারায় আছে, কিন্তু একজন লোক একজনের পকেটে হাত ঢুকাইয়েছিল পকেট মারার জন্য, কিন্তু কোনো মানি ব্যাগ পাই নাই, তাহলে তো চুরি করতে পারে নাই, তাহলে চুরির উদ্যোগের কোনো শাস্তি দণ্ডবিধিতে নাই। তাহলে 511-তে চুরির উদ্যোগের শাস্তি হবে ওই ধারায়, মানে মূল অপরাধের যে সাজা তার অর্ধেক পর্যন্ত। তাহলে চুরির সাজা যদি 3 বছর হয় তাহলে চুরির উদ্যোগের সাজা হবে কত? 1.5 বছর নাকি? কিন্তু যদি উদ্যোগের শাস্তি থাকে তাহলে 511 লাগবে না। একজন লোক ধরেন ঘরে ঢুকছে চুরি করার জন্য, ট্রাং খুলছে, কিছু পাই নাই, বেরোয় আসছে খালি হাতে, তাহলে কিসের উদ্যোগ নিছে? চুরির উদ্যোগ। তাহলে যদি ঘরে চুরি 380 হতো তাহলে এই উদ্যোগের শাস্তি কত? 380-তে শাস্তি 7 বছর, তাহলে এই জায়গায় তার শাস্তি হবে কত? 3.5 বছর। এই যে দেখেন যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহের সংগঠনের উদ্যোগের শাস্তি। দণ্ডবিধি 1860-এর 511 ধারায় অপরাধ সংগঠনের প্রচেষ্টা, যা উদ্যোগের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে যদি অপরাধ সংগঠনে কোনো প্রচেষ্টা করা হয়
এমন প্রচেষ্টা বা উদ্যোগ দণ্ডবিধির অধীন কি হয়? শাস্তিযোগ্য হয়। অপরাধটি আন্ডারলাইন করবেন, অবশ্যই যাবজ্জীবন কারাবাস, কারাবাস, অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে শাস্তিযোগ্য হতে হবে। এখানে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, এই জায়গায় মূল যে সাজা, কারাদণ্ড হবে সর্বোচ্চ মেয়াদের অর্ধেক, কিন্তু অর্থদণ্ড অর্ধেক না। অর্থদণ্ড ওই ধারায়ও যা, উদ্যোগের ক্ষেত্রেও তাই। শুধু অর্ধেক কিসে? কারাদণ্ডে। দেখেন, অপরাধ সংগঠনের এমন প্রচেষ্টার বা উদ্যোগের জন্য শান্তি হয়ে গেছে, শাস্তির কোনো বিধান দণ্ডবিধিতে কি নেই। অভিযুক্ত ব্যক্তি অপরাধ করতে কোনো কার্য সম্পাদন করেছে, যেমন যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহ সংগঠনের উদ্যোগ গ্রহণ করে, যেটা এবং সেটা অনুযায়ী কোনো কাজ করে, এবং উক্ত অনুরূপ উদ্যোগের শাস্তির ব্যাপারে দণ্ডবিধিতে কোনো স্পষ্ট বিধান কি না থাকলে উক্ত অপরাধের জন্য নির্ধারিত যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ উক্ত অপরাধের জন্য আন্ডারলাইন করবেন, ব্যবস্থিত কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের অর্ধেক। দেখছেন, কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের কি অর্ধেক বা অর্থদণ্ড বা উভয় প্রকার হতে পারে। তাহলে এখানে কি অর্থদণ্ডের অর্ধেক না কিসের অর্ধেক? কারাদণ্ডের অর্ধেক। উদাহরণ দেখেন, এ বি এর পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয়, কিন্তু বি এর পকেট শূন্য থাকায় এ পকেট মারতে ব্যর্থ হয়। এটা মূলত চুরির উদ্যোগ। দণ্ডবিধিতে চুরির শাস্তি 379 ধারায় উল্লেখ আছে, কিন্তু চুরির উদ্যোগ যেমন পকেট মারার উদ্যোগ গ্রহণের শাস্তি দণ্ডবিধিতে নেই, সেহেতু এর শাস্তি নির্ধারিত হবে 511 ধারা অনুসারে, এবং 511 ধারা অনুসারে 379 ধারায় চুরির জন্য নির্ধারিত শাস্তি নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের অর্ধেক দণ্ডে দণ্ডিত হবে। বুঝেছেন? তাহলে ওই জায়গা তার বিরুদ্ধে চার্জ গঠিত হবে 379/511, মানে হলো 379 হলো চুরি, আর 511 দ্বারা বুঝবে কি চুরির উদ্যোগ। শাস্তি হবে 379 যে সাজা, তার কারাদণ্ডের অর্ধেক বা অর্থদণ্ড বা উভয়। এই ছিল আমাদের দণ্ডবিধি। লালন সাহেব কিছু বলবেন? এখানে যাবজ্জীবন 30 বছর ধরতে হবে। জি, যদি কারো যাবজ্জীবন কারাদণ্ড দেয়া থাকে, ধরেন কেউ ধর্ষণের উদ্যোগ নিছেন, ব্যর্থ হয়েছেন, তাহলে সাজা কত? 15 বছর। 15 বছর। তো এই ছিল আমাদের দণ্ডবিধি। আমাদের মাগরিবের পরে 7:10 থেকে আমাদের দেওয়ানি কার্যবিধি শুরু হবে। ঠিক আছে? আর এই বড় ধরনের ব্রেক, এই হ্যাঁ খাতা দেখবো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। কোনো প্রশ্ন আছে কারো? আর না হলে এই দণ্ডবিধি এই পর্যন্তই। আমাদের দণ্ডবিধির পরীক্ষা কবে বলেন তো? কবে? শনিবার। সাউন্ড ইস্যু একজন বলতেছেন, ক্লাস তো শেষই, সাউন্ডের আর দরকার নাই, এরপরের সাউন্ড ভালো পাবেন ইনশাল্লাহ।